আমার আজকের আলোচনার বিষয় 7ই মার্চ আজকে 2026 তারিখ। আমি আপনাদের জন্য দুটি অত্যন্ত রেয়ার ডকুমেন্টস আপনাদের সামনে আজকে হাজির করব, সে কারণে আমি এখানে এসেছি। কিন্তু এই ঐতিহাসিক 7ই মার্চের দিনেই এই কি এমন নথি যেটা আমাকে হাজির করতে হচ্ছে মানুষের সামনে, বলছি সে কথা। কিন্তু এটা বলে রাখা ভালো যে এই ঐতিহাসিক 7ই মার্চ কেন 1971 সালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্সের ময়দানে তার সেই বিখ্যাত ভাষণটি দেন। বলা হয়ে থাকে এই পৃথিবীর যত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভাষণ রয়েছে তার মধ্যে 7ই মার্চের ভাষণ অন্যতম। 7ই মার্চের ভাষণকে শুধু ভাষণ বলাটা হয়ে যাবে এই ভাষণের প্রতি এক ধরনের অবিচার। এটি ছিল মুক্তিযুদ্ধের, স্বাধীনতা সংগ্রামী এবং মুক্তিকামী যে মানুষ আছে তাদের প্রতি সরাসরি গ্রিন সিগন্যাল তৈরি হওয়ার এক ধরনের নির্দেশ। এই পুরো ভাষণের ভেতরে পরিষ্কার করে বলা ছিল প্রস্তুত হওয়ার জন্য, যুদ্ধের জন্য। বলা ছিল যে বঙ্গবন্ধু যদি হুকুম দিতে নাও পারেন, আর যদি একটি গুলিও বাঙালিদের উপরে চলে, সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে এবং বাংলাদেশ তখন থেকেই স্বাধীন। তর্জমা, এই ভাষণের বিশ্লেষণ এগুলো করতে আজকে বসিনি। আমি যে কারণে বসেছি সেটা হচ্ছে যে আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ নথি থেকে কয়েকটা এমন কিছু তথ্য দেখানো আমার মনে হয় এই তরুণ প্রজন্মের জন্য সেটি খুবই জরুরি। আমি এই মুহূর্তে ধরে রেখেছি, আমার কাছে খুবই সৌভাগ্যক্রমে আমি 1972 সালের 26শে মার্চের যে রোববারের দৈনিক বেরোতো, সেটাকে রোববারের দৈনিক বাংলা বলতো, সেটি খুবই সৌভাগ্যবান আমি, যেটি আমার কাছে এসেছে। এটি আমি পেয়েছি এমন একটি জায়গা থেকে, শুনলে আপনারা অবাক হবেন, এক ভাঙ্গারির এক দোকান থেকে। সেটি আপনার অনেকটা ঢাকা মেডিকেলের পরের যেই নিমতলি, সেখানে ভাঙ্গারির দোকান আছে সেইখানে। তো এই 26শে মার্চ হচ্ছে মুক্তিযুদ্ধের পরের প্রথম 26শে মার্চ। এই পত্রিকার সাথে একটি ক্রোড় পত্র প্রকাশিত হয়, একটি বিশেষ সংখ্যা, প্রথম স্বাধীনতা বার্ষিকীর বিশেষ সংখ্যা। এখন এই 7ই মার্চের সময় আমি 26শে মার্চের এই পত্রিকা, 1972 সালের এই পত্রিকা আপনাদেরকে কেন দেখাচ্ছি? এর কারণ হচ্ছে এই পত্রিকার মধ্যে বর্তমানে যে যারা এই ক্ষমতায় চেপে বসেছে, তারেক রহমান, তার পিতা জিয়াউর রহমানের একটি দীর্ঘ কলাম রয়েছে। সেই বিশেষ সংখ্যার সেই কলামটাতে একটু জাস্ট দর্শকদের জন্য আমি সেটা দেখাবো। আমি সেখানে যাচ্ছি। এটা খুবই পুরাতন পত্রিকা, আপনারা দেখতে পাবেন এখানে এমন পত্রিকা যে একটু এদিক সেদিক করলে এটা ভেঙে পড়ে যাবে। দেখুন, এই পত্রিকাতে জিয়াউর রহমানের একটি কলাম দেখা যাচ্ছে, একটি জাতির জন্ম। তুমি যদি একটু ক্লোজ করে দেখাও, একটি জাতির জন্ম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখানে জিয়াউর রহমান এবং তার স্ত্রী, তার পুত্র, তাদের ছবি রয়েছে এবং বর্তমান বাংলাদেশে তারও ছবি দেখা যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে এটা ফ্যামিলি ফটো এবং এখানে একটি লেখা রয়েছে, একটি জাতির জন্ম। সে সময় জিয়াউর রহমান কর্নেল ছিলেন। এই লেখাতে কি আছে সেটা আমি বলছি। এই বড় লেখা থেকে আমি এটা যদি করতে যাই, পত্রিকা ড্যামেজ হয়ে যেতে পারে। এই পত্রিকাটা আমি এখানে রাখছি। এই লেখাটাই 1974 সালের এই বিচিত্রা পত্রিকাতে আবার পুনঃ প্রকাশিত হয়। এই পত্রিকার কন্ডিশনটা এই পত্রিকার থেকে অনেক ভালো, এই ম্যাগাজিনের কন্ডিশন। ফলে আমি এই ম্যাগাজিন থেকে কিছু অংশ একটু পাঠকদের জন্য পড়ে শোনাবো। আমার মনে হয় এই আলোচনার পর যারা তরুণ প্রজন্ম, আমি আসলে এই কথাগুলো বলছি এখনকার যারা একেবারে নবীন প্রজন্ম আছে, যারা বড় হচ্ছে, যারা ইতিহাস জানতে চায়, ইতিমধ্যেই ইতিহাস পেরিয়ে এসেছেন, এই আলোচনা বছরের পর বছর শুনেছেন, একটু ক্লান্তও বটে। আমি তাদের জন্য বলছি না, দরকারও নেই তাদের জন্য। আমি মনে হয় হাতে কলমে নবীনদেরকে একটু বলা আমার প্রয়োজন। প্রিয় নবীনরা, আপনাদেরকে এটা বলছি যে এই যে জিয়াউর রহমান একটি জাতির জন্ম নামে এই কলামটা লিখেছিলেন, সেটি আবার পুনঃপ্রকাশিত ছিল 1974 সালে 26শে মার্চের বিশেষ সংখ্যায়। তো আমি এখন আপনাদেরকে অল্প বিস্তর একটু পড়ে শোনাতে চাই যে আসলে কি বলেছিলেন তিনি তার এই কলামে। দেখুন, এই কলামটা আবার ওই পুরোটা, এটা একটা বিশাল কলাম ছিল, সেটি আবার এখানে পড়ে শোনাবো। সেখানে প্রথমে এই প্যারাটা একটু পড়ে শোনাই। 7ই মার্চ রেসকোর্স ময়দানে জিয়াউর রহমান লিখছে, 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো। আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিদের মাঝেও উত্তেজনা চরমে উঠেছিল। দেখুন, জিয়াউর রহমান পরিষ্কার করে তার কলামে লিখেছে 7ই মার্চের ভাষণ তাদের জন্য গ্রিন সিগন্যাল ছিল। গ্রিন সিগন্যাল কিসের জন্য ছিল? স্বাধীনতার জন্য প্রস্তুতির, স্বাধীনতার ঘোষণা। এখানে আরেকটা ভেরি ইন্টারেস্টিং একটা কনফেশন আছে বা লেখা আছে। ওই সময় তো আসলে জিয়াউর রহমান জানতেন না যে তাকে নিয়ে বানিয়ে দেওয়া হবে। ফলে তিনি অকপটে লিখেছিলেন তিনি আসলে 25শে মার্চ দিবাগত রাত্রে এবং 26শে মার্চ কোথায় ছিলেন সেখানে উনি পরিষ্কার করে লিখেছেন। দেখুন এখানে কি লিখেছেন। তিনি বলেছেন,
তারপর এলো সেই কালো রাত 25 ও 26 মার্চের মধ্যবর্তী কালো রাত। তারপরে এলো সেই কালো রাত 25 ও 26 মার্চের মধ্যবর্তী কালো রাত। রাত একটায় আমার কমান্ডিং নৌবাহিনীর ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে যে জেনারেল আনসারির কাছে রিপোর্ট করতে। আমার সাথে নৌবাহিনীর ব্যাকেটে পাকিস্তানি প্রহরী থাকবে, তাও জানানো হলো। আমি ইচ্ছা করলে আমার সাথে 3 জন লোক নিয়ে যেতে পারি, তবে আমার সাথে আমারই ব্যাটালিয়নে একজন পাকিস্তানি অফিসার থাকবে। তাহলে আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করি 26 মার্চ। তাহলে জিয়াউর রহমান নিজেই বলছে তিনি 25 এবং 26 মার্চের যে মধ্যবর্তী রাত, এই রাতে তিনি ডিউটি পালন করছেন, স্যারের সাথে কোথায় কোথায় যাচ্ছিলেন। হ্যাঁ, তিনি সেখানে রিভোল্ট করেছিলেন, এই কথাও তিনি এখানে বলেছেন, এভরিথিং ঠিক আছে। কিন্তু তিনি কিন্তু সেই দিন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটা দেননি। ঘোষণাটা দিয়েছে বঙ্গবন্ধু, এবং সেটা ওয়ারলেস মারফত চারদিকে চাউর হয়ে গেছিল। পরের দিন সারাদিন সেটা বাজানো হয়েছে 26 মার্চে, এবং সেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে। আমার শুধু দেখানোর একটাই দরকার ছিল যে 25 মার্চের রাত্রে, দিবাগত রাত থেকে 26 মার্চের পুরো রাতটা জিয়াউর রহমান কোথায় ছিলেন সেটিও এই লেখাতে লেখা আছে। একটু দেখাই, সেটা মনে হয় আপনাদের, এই যে আমরা একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি, এটি তো আর বিএনপি এটা স্বীকার করতে চায় না, জামাত ইসলামী তো রাজাকারী, তাদের কথা বাদ। কিন্তু জিয়াউর রহমান কি বলছে এই লং স্ট্রাগলের কথা, এটি একটি দীর্ঘ লেখা, দীর্ঘ কলাম। এটি আমি হয়তো বা পিডিএফ আকারে দিয়েও দিতে পারি আমার ভিডিওর সাথে। কিন্তু এই দীর্ঘ কলামের মধ্যে থেকে কিছু চুম্বক অংশ, যেটা এই যুগের নবীনদের, তরুণদের জানাটা তথা সামরিক যুদ্ধজীবীদের সাথেও মাঝে মাঝে আলোচনা হতো। তাদের পরিকল্পনা ছিল আরো কয়েক দশক কোটি কোটি জাগ্রত বাঙালিকে দাবিয়ে রাখার। কিন্তু আমি বিশ্বাস করলাম বাংলাদেশের জনগণ আর ঘুমিয়ে নেই। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের পরিণতিই ছিল এর জ্বলন্ত প্রমাণ। বঙ্গবন্ধুকে যে মিথ্যা আগরতলা মামলাতে ফাঁসিয়েছিল, এবং এই ফাঁসির কারণেই যে দাবানল ছড়িয়ে পড়েছিল জিয়াউর রহমান। দেখুন, আমাদের জীবন অনেক সহজ ছিল, আমাদের ইতিহাস অনেক সহজ ছিল। আমাদের ইতিহাসের মতো সহজ ইতিহাস, আমাদের ইতিহাসের মতো একটা স্ট্রেট কাট ইতিহাস এই পৃথিবীর অন্যান্য দেশে অত্যন্ত বিরল। কিন্তু এটিকে কিছু বাংলাদেশিরা মিথ্যে কথা বলে, ষড়যন্ত্রের মাধ্যমে খামাখাই এইটাকে অত্যন্ত জটিল করে তুলেছে। দেখুন, আমাদের কাছে সমস্ত কিছু আছে, আপনার কাছে দুনিয়ার মানুষের প্রমাণের নিজের লেখা আপনাদেরকে দেখালাম, খোদ জিয়াউর রহমানের নিজের লেখা আপনাদেরকে বের করে যখন দেখালাম, এই যে একটি জাতির জন্ম, এবং আপনারা মূল পত্রিকা থেকেও দেখালাম। আমার মনে হয় জিয়াউর রহমান নিজে বলার পর, নিজে লেখার পর, এই 7ই মার্চ নিয়ে, 26শে মার্চ নিয়ে কোনো তরুণদের, কোনো কিশোরদের যারা ইতিহাস শিখতে চান, তাদের কোনো কনফিউশন থাকা উচিত না। যারা রাজনৈতিক কারণে শুধুমাত্র জিয়াউর রহমানকে বড় করে দেখাবার জন্য মিথ্যে কথা বলেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, এটি মিথ্যা। তিনি বঙ্গবন্ধুর পক্ষে তৃতীয় ব্যক্তি হিসেবে, থার্ড ব্যক্তি হিসেবে আমি বলছি, তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধুর পক্ষে। স্বাধীনতার ঘোষণা যে বঙ্গবন্ধু দিয়েছেন, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস, স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে এই যে এনসিপির টোকাইরা আছে, তারা যে জুলাই সনদ বলছে, সেই জুলাই সনদের মধ্যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে একটি আকর গ্রন্থ হিসেবে অ্যাটলিস্ট সেখানে তারাও সেই মর্যাদাটা দিয়েছে। ফলে স্বাধীনতার ঘোষণাপত্রের 5ম প্যারাতে পরিষ্কার করে লেখা আছে, 5ম এবং ফাইজলামি, বদমাইশি, উগ্রমৌলবাদের এবং জঙ্গিবাদের এবং স্বাধীনতা বিরোধীদের তৎপরতা, তাদের অ্যালার্জি, তাদের চুলকানি, এটা একটা নতুন রূপ আবার এবার দেখলো বাংলাদেশ। ইউনূস সরকারের সময় মানুষ মেনে নিয়েছিল, ইউনূস নিজেই তো এই টাইপের মানুষ, এবং মব 7ই মার্চ শুনলেই তাদের গলা শুকায়। ফলে বহু কিছুই ঘটেছে, বহু কিছু আমরা দেখেছি। এগুলা একটা কোনোটাই আর রিপিট করে আমি আপনাদের নতুন করে মনে করাতে চাই না। আমি শুরুতেই সাংবাদিক মাহবুব কামালের একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। সাংবাদিক মাহবুব কামাল লিখছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন শেখ মুজিব ছাড়া ইতিহাস হয় না। বেশ তো, কিন্তু ওসি সাহেব যে 7ই মার্চের ভাষণ বাজানোর দায়ে গ্রেফতার করলেন, বুঝতে পারছি না এই ওসি সাহেবের কাছে মুক্তিযুদ্ধ নিষিদ্ধ নাকি বঙ্গবন্ধু। আপনাদের কারো কাছে যদি জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণাটির রেকর্ড থাকে, ওই ওসি সাহেবের সামনে একটু বাজাবেন কাল। যদি আপনাকে গ্রেফতার না করে তাহলে বুঝবো মুক্তিযুদ্ধ নিষিদ্ধ। একটা নির্বাচিত সরকার এলো, অথচ ফাজলামও গেল না। মন্ত্রী মহোদয় কি এসব চোখে দেখেন না? আরেকজনের একটা রম্য কথা বলি, তার একটা রম্য কথাই বলবো, কারণ তার মুখে এটা শুনছি। সর্বমিত্র চাকমা, ডাকসুর সদস্য, সে বলছে 7ই মার্চের ভাষণ শুধু একজন নেতার বক্তব্য ছিল না, এটি ছিল রেসকোর্স ময়দানে জড়ো হওয়া লক্ষ মানুষের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার সম্মিলিত উচ্চারণ। সর্বমিত্র চাকমা, সদস্য ডাকসু।
তো 7 মার্চের ভাষণ প্রচারের জন্য একজনকে শাহবাগ থানা গ্রেফতার করেছে এবং এই প্রতিবাদে আপনার শাহবাগ থানার সামনে ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন মেয়েটা ইলা, তিনি এসে সেখানে প্রতিবাদ হিসাবে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার শুরু করেন। একটা রিক্সায় একটা মাইক লাগানো, একজনের এই নীরব প্রতিবাদ, এটা সাংঘাতিক একটা প্রতিবাদ বাংলাদেশে, যেটা একটা মানুষকে একজনের প্রতিবাদ বুঝিয়ে দেয়। 7 মার্চের ভাষণ নিষিদ্ধ, শাহবাগ থানার সামনে যাওয়া হয়েছে যে একজনকে পুলিশ গ্রেফতার করে আনলো, তারপরে সেখানে একটা মেয়ে আর একটা ছেলে, দুজনে ঢাকা ইউনিভার্সিটির, তাদের সঙ্গে আরো কয়েকজন। সবাই বলছে যে এরা আওয়ামী লীগ ছাত্রলীগের লোক না, আওয়ামী লীগ ছাত্রলীগের লোক ঢাকা ইউনিভার্সিটি থাকবে, শত শত বহিষ্কার করেছে, জেলে দিয়েছে। এরা শুধু বঙ্গবন্ধুর প্রেমী, বাংলাদেশের স্বাধীনতা প্রেমী। সেখানে এসে বঙ্গবন্ধুর পরিচিত মুখগুলা, সেই ইনকিলাব মঞ্চ, সেই মব পার্টি এবং পরিচিত ফেস, কয়েকজন পরিচিত ফেসকে সেখানে দেখা গেছে। এরা এসে বলতে গেলে শাহবাগ থানার ভেতরে ওই যারা 7 মার্চের ভাষণ বাজাচ্ছিলেন তাদের উপরে চড়াও হয়েছে, মাইক ভেঙেছে, সেই ইউনুস আমলের মতন সেই মব, আবার সেই মব এসে এক এক কথা বলে, একবার বলে তারাবির নামাজ হচ্ছে, আরেকবার বলে ফেসিবাদ, আরেকবার বলছে যাকে গ্রেফতার করা হয়েছে সে ছাত্রলীগের ক্যাডার, সে চাঁদাবাদ। ইউনুস আমলে যা হতো, একটা মানুষকে ধরে তারা বলবেন চাঁদাবাজ, সে ফেসিবাদের সুবিধাবাদী, সে জুলাই বিপ্লবের পাল্লে হত্যাকারী, এসব বলে আপনি পুলিশে দিয়ে দিবেন। ঠিক একই ধরনের অভিযোগগুলো তুলে মাইকটা ভেঙে দিল এবং বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ প্রচার বন্ধ করে দিল। আরেকটা খবর আছে, দেখেন, চাংখারপুলে 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক 2। রাজধানীর চাংখারপুল মোড়ে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ 2জনকে আটক করেছে শাহবাগ থানা থেকে। আটকের ঘটনার প্রতিবাদে আবার শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ভাষণটা বাজানো হচ্ছিল। শনিবার 7 মার্চ দুপুরে ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটি জব্দ করে পুলিশ। জানা গেছে আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজন অপারেটরকে আটক করা হয়েছে। এই যে এত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলো, এতজনকে, যে একটা না একটা কেউ তো কোথাও থেকে বের হবে, কারণ এই বক্তৃতা ইতিহাস তো বাংলাদেশের ইতিহাস। এটা নিয়ে অ্যালার্জি থাকলে পরেই এটা শেষ হয়ে যাবে তা তো না। খবরে আরো যেটা বলা হচ্ছে, প্রত্যক্ষদর্শীরা জানান চাংখারপুল মোড়ে সাউন্ড বক্সে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। এ সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে এসে উপস্থিত হলে তাদের সঙ্গে শিক্ষার্থীর কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সাউন্ড সিস্টেমটি জব্দ করেন এবং সংশ্লিষ্ট 2জনকে আটক করেন। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এই জন্য নিয়ে আসা হয়েছে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ নিয়ে এসছে কোন কাগজে, কোন আইনে? শাহবাগ থানার ওসি সাহেবকে কাইন্ডলি একটু জানাবেন। উনি কি ইউনুসের ইউনুসের সাথে একসাথে, বা ইউনুসের রিক্রুটমেন্ট বলে তিনি কি ইনকিলাব মঞ্চ করেন? তিনি কি তৌহিদি জনতা, যিনি বলছেন যে 7 মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ বলছে? মন্ত্রীরাজি অস্বীকার করছে না ইতিহাস। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইতিহাস অস্বীকার করেন নাই, শাহবাগ থানার ওসি সাহেব সেটাও স্বীকার করছেন। এ বিষয়ে কোনো অভিযোগ আছে সেখানে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিচ্ছে বলেই তো তারে নিয়ে আসা। কে অভিযোগ দিয়েছে জানি না, ইতিহাস একদিন এগুলোর জবাব নিশ্চয়ই দিবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের সিদ্ধান্ত হবে, এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত জানতে চান তাইলে কেমনে দিব, এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে, নিয়ে আসছি, সিদ্ধান্ত করি তারপর বলতে পারবো। এখন আপনারা এসেই যদি কি করলেন এই কথা বললে কেমনে পারবো, আমরা মাত্র নিয়ে আসলাম, সিদ্ধান্ত নেই তারপর ঠিক আছে। আচ্ছা, সাহেবের মতন এই ওসি খুব করিতকর্মা ওসি, প্রমোশন হবে নিশ্চয়ই নাকি? শাহবাগ থানার সামনে যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, পরে সবাই একত্রিত হয়ে বলছে এটা মব, থানার ভেতরে হানা দিয়েছে, এটা মব। সেখানে ডিসি মাসুদ সাহেব উপস্থিত হয়েছেন সাংবাদিকভাবে, এবং তারা সবাই বলছে যে 7 মার্চের ভাষণ নিষিদ্ধ না এই দেশে। 7 মার্চের ভাষণ প্রচার করা বাংলাদেশে আইনে অন্যায় নয়, শাস্তিযোগ্য অপরাধ নয়। তারপরেও বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গর্বের স্বাধীনতা সংগ্রামের উপরে এই মবকারীরা দিনের পর দিন হানা দিয়ে যাচ্ছে গত 2-3 বছর ধরে। এর আগে বারবারই হয়েছে 7 মার্চ নিয়ে। আমরা অসংখ্য কন্টেন্টে, আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য কন্টেন্টে বলেছি, এত বেশি 7 মার্চের ভাষণ প্রচার নিয়ে যেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মানে কি এই যে বাংলাদেশের মানুষের মন থেকে 7 মার্চের ভাষণ মুছে যাবে? বাংলাদেশে কি এমন কোনো মানুষ আছে যে 7 মার্চের ভাষণ শুনে আর তার গায়ের লোম দাঁড়ায় না? আজকে এই বিএনপি সরকার সময়ে এসে আবার 7 মার্চের ভাষণ নিয়ে ইউনুস সরকারের সময়ের রূপ দেখা গেল, এবং ক্যারেক্টারগুলো, মঞ্চের যে সামনের ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো ইউনুস সরকারের সময়ের সেই মবস্টার ক্যারেক্টারগুলোর
মিল হুবহু তারা করে সেখানে লেখা আছে। আমার মনে হয় আজকের এই ঐতিহাসিক 7ই মার্চের দিনে এই তথ্যটুকু আপনারা ভাববেন, এটি নিয়ে গবেষণা করবেন এবং চারিদিকে ছড়িয়ে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।